এটা নিশ্চয়ই আপনাদের অনেকেরই জানা আছে যে বর্তমানে জামাতে আমির নির্বাচনের একটা প্রক্রিয়া চলছে এবং দলটি যে মজলিসে শুরা আছে তারা ৩ সদস্যের একটা প্যানেল নির্বাচন করেছে, যেখানে বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার রয়েছেন। সাধারণত রুকনরা এই ৩ জনের মধ্যে থেকে একজনকে ভোট দিয়ে আমির নির্বাচিত করবেন। তবে রুকনদের এটা স্বাধীনতা আছে, তারা চাইলে অন্য কাউকেও ভোট দিতে পারেন। তবে এটা আমরা বুঝতে পারি যে নাটকীয় কোনো কিছু না ঘটলে ডাক্তার শফিকুর রহমানই জামাতের আমির হতে চলেছেন। এই ভিডিওর শুরুতে এটা আমি স্পষ্ট করে বলতে চাই যে এনসিপির যে উপদেষ্টা নাহিদ ইসলাম, তার প্রতি আমার ব্যক্তিগতভাবে খুবই শ্রদ্ধাবোধ রয়েছে। জুলাই অভ্যুত্থানের তিনি অন্যতম প্রধান নায়ক এবং আমার স্পষ্ট মনে আছে তখন তিনি যেভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন, তার শরীরের কালছেটে দাগের ছবি আমরা মানব জমিনে পাবলিশ করেছিলাম এবং সেই ছবি নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং এটা নিশ্চিত করেই বলা যায় যে নাহিদ ইসলামের মধ্যে একটা সৌম্য ব্যাপার আছে, শান্তশিষ্ট এবং কথা বলেন খুবই সুন্দর। তার প্রতি ব্যক্তিগতভাবে আমার এক ধরনের শ্রদ্ধাবোধ রয়েছে, কিন্তু তিনি রাজনীতি করেন এবং আমরা যেহেতু রাজনীতিবিদদের নিয়ে আলোচনা করি, অনেক ক্ষেত্রে আমাদেরকে নির্মোহ আলোচনা করতে হবে। নাহিদ ইসলামের গতকাল ফেসবুকের একটি পোস্ট নিয়ে খুবই আলোচনা চলছে। এটা ইংরেজিতে দেওয়া পোস্ট, আমি ইংরেজিটা পড়েছি, পরে আরও ভালো বোঝার জন্য বিবিসি বাংলাতে যে বাংলা অনুবাদটা হয়েছে সেটাও আসলে পড়েছি মনোযোগের সঙ্গে। নাহিদ ইসলামের এই দীর্ঘ ফেসবুক পোস্টটা আসলে পুরোটাই জামাত ইসলামীকে নিয়ে। একটা দলের প্রধান হয়ে আরেকটি দলকে নিয়ে তিনি এভাবে দীর্ঘ বক্তব্য দিতে পারেন কিনা, এটাও একটা বিরাট প্রশ্ন। তার এই বক্তব্য আসলে কিভাবে রচিত হয়েছে সেটা নিয়েও আমার মধ্যে প্রশ্ন আছে। সে আলোচনা আমি খুব একটা যাব না। আমি নাহিদ ইসলামের যে বক্তব্যের পয়েন্টগুলি সেগুলি একটু আলোচনা করি। যেমন একটা তিনি বলেছেন যে জামাত ইসলামী পিআর পদ্ধতি নিয়ে তথাকথিত আন্দোলন শুরু করেছিল, আসলে সেটা ছিল এক সুচিন্তিত প্রতারণা। আরেকটা তিনি বলেছেন জামাত ও তাদের মিত্ররা নিজেদের হীনস্বার্থ আদায়ে পিআর আলোচনা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাদের উদ্দেশ্য কখনো সংস্কার ছিল না। তিনি আরেক জায়গায় লিখেছেন জামাত কখনো সংস্কার আলোচনায় অংশ নেয়নি, না জুলাই অভ্যুত্থানের আগে না পরে তারা কোনো কার্যকর প্রস্তাবও দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি কিংবা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো প্রতিশ্রুতিও দেখায়নি। এবং শেষ দিকে তিনি জামাতকে যে মানুষ ক্ষমতায় নিবে না সেরকম একটা ইঙ্গিত দিয়েছেন। ক্ষমতায় নিবে না দেওয়ার ইঙ্গিতটা তিনি দিতে পারেন, আমিও বলতে পারি যে অমুক দল ক্ষমতায় যাবে, অমুক দল যাবে না, কিংবা যারা রাজনীতি করে তারা আরও বেশি বলতে পারে। কিন্তু নাহিদ ইসলামের এই বক্তব্যটা দেখে আমার কাছে যেটা মনে হয়েছিল, তিনি মনে হচ্ছে জামাতের একজন নবনির্বাচিত আমির। আমি খুবই দুঃখিত ধরনের মন্তব্য করার জন্য, কিন্তু আমি আমার শুনানিটা আসলে দাঁড় করাতে চাই যে তিনি যেমন জামাত সংস্কার চেয়েছে কি চায় নাই, এ ব্যাপারে আসলে তিনি যেভাবে মন্তব্য করেছেন, জামাত তার রাজনৈতিক যে কৌশল সেটা কিংবা তার মিত্ররা সেটা কি এনসিপির ক্লিয়ারেন্স নিয়ে করবে কিনা, কিংবা নাহিদ ইসলামের মতামত নিয়ে তারা তাদের রাজনীতি করবে কিনা, তারা পিআর চায় কি চায় না, তারা এটাকে কৌশলের অংশ হিসেবে ব্যবহার করে কি করে না, সেটা তো একান্তই জামাতের নিজস্ব ব্যাপার, কিংবা ইসলামী আন্দোলন সহ অন্য যে রাজনৈতিক দলগুলো এ দাবি উত্থাপন করছে। জামাত কি দাবি করবে এটা কি নাহিদ ইসলাম ঠিক করে দিতে পারেন কিনা, এটা তখনই তিনি পারেন যদি তিনি জামাতের আমির হয়ে থাকেন। এখন আমরা যতদূর জানি তিনি তো এনসিপির আহ্বায়ক হয়ে জামাতের যে কর্মকৌশল সেটা আসলে তিনি নির্ধারণ করে দিতে পারেন কিনা, এটা একটা বিরাট প্রশ্ন। এবং তিনি যেটা বলেছেন যে জামাত কখনো সংস্কার চায়নি, কোনো সংস্কার প্রস্তাব উত্থাপন করেনি। আমরা তো দেখেছি যে এখানে যখন আলোচনা হয়েছে ঐক্যমত্য কমিশনে, জামাত প্রায় প্রতিটি পয়েন্টেই তার মতামত দিয়েছে এবং এই যে সাংবিধানিক আদেশের ব্যাপারে জামাতই সর্বপ্রথম একটা শক্ত অবস্থান নিয়েছে এবং সে ব্যাপারে এখনও তারা তাদের অবস্থানে অনড় রয়েছে। এখন তারা কেন স্বাক্ষর করলো কেন করলো না সেটা মানুষ হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে যে কেউ সমালোচনা করতে পারে, কিন্তু জামাত কিভাবে চলবে এটা নিশ্চিতভাবে নাহিদ ইসলাম ঠিক করে দিতে পারেন না। এবং আমি আমার আরেকটা ভিডিওতে আলোচনা করেছি, আপনাদের কারো নিশ্চয়ই স্মরণ আছে যে এনসিপির একটা প্রতিনিধি দল চীন সফর করেছিল। এর আগে এনসিপির উদ্যোগই এবং এই নাহিদ ইসলামের উদ্যোগই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জামাত সহ ইসলামী আন্দোলন সহ তাদের একটা আলাপ হয়েছিল এবং পরবর্তীতে এই আলাপেরই ধারাবাহিকতায় দলগুলো একটা যুগপৎ কর্মসূচিতে যাওয়ার কথা ছিল, ঘোষণা দিয়েছিল এবং প্রথম আলোতে এটা রিপোর্টও হয়েছিল। কিন্তু আমরা যেটা জানি যে উপদেষ্টা মাহফুজ আলম তার হস্তক্ষেপে এনসিপি আসলে সেই অবস্থান থেকে সরে আসে এবং এনসিপির রাজনীতিতে মাহফুজ আলমের যে একটা প্রভাব রয়েছে এটা আমি প্রথম আলো রিপোর্টে গতকালও পড়ছিলাম। তো একটা বিশেষ উল্লেখযোগ্য ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে মাহফুজ আলম তখন সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছিলেন, তিনি লিখেছিলেন যে বাংলাদেশে আরেকটি মৌদুদিবাদী রাজনৈতিক দলের প্রয়োজন নাই। এটা আমরা বুঝতে পারি সাধারণ নাগরিক হিসেবে, এটা এনসিপির কথা তিনি লিখেছেন।
এই অবস্থান কিন্তু এনসিপি নিতে পারে। তারা জামাতের সঙ্গে সম্পর্ক কাটেল করতে পারে। জামাতের মতো একটা দল বাংলাদেশে প্রয়োজন নাই, সেটা মাহফুজ আলমের এই বক্তব্যের সঙ্গে আমি তেমন একটা দ্বিমত করি না। কিন্তু যেটা আমি দ্বিমত করি যে জামাতের রাজনীতি নাহিদ ইসলাম ঠিক করে দিতে পারেন না, এটা তখনই তিনি ঠিক করতে পারেন যদি তিনি জামাতের আমির হন। এখন ঢাকার একটা রাজনৈতিক বিশ্লেষক আমাকে বলছিলেন যে এই যে নাহিদ ইসলামদের এই আক্রমণ, এটা জামাত আসলে মোকাবেলা করার জন্য তাদের ওই যে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের দিকে তাকানো উচিত। আমরা যেটা দেখি যে ডাকসু নির্বাচনের আগে পরে 1 বছর ধরে বাকের মজুমদার এবং কাদের দিনের পর দিন ছাত্র শিবিরকে নানাভাবে আক্রমণ করেছেন, কিন্তু খুবই স্মার্টলি সাদিক কায়েমরা সেটা ইগনোর করেছেন এবং দিনের শেষে এটার রেজাল্ট আমরা দেখেছি। সুতরাং নাহিদ ইসলামকে যেটা আবারও বলছিলাম, নাহিদ ইসলামের নিশ্চিতভাবেই রাজনৈতিক দল নিয়ে তিনি মন্তব্য করতেই পারেন, কিন্তু একটা দলের প্রধান আরেকটা দল নিয়ে এরকম দীর্ঘ একটা বিবৃতি দিয়েছেন, এটা আমার বাংলাদেশে খুব একটা চোখে পড়েনি। হ্যাঁ, আমরা এখানে অনেক ঘৃণ রাজনীতি দেখেছি, একদল আরেক দলকে নিয়ে কাদা ছোড়াছুরি করে, নানা রকম সমালোচনা করে, কিন্তু এক দলের প্রধান আরেক দলকে নিয়ে এইভাবে আলোচনা করেন, এটা আমি খুব একটা দেখিনি। নাহিদ ইসলাম রাজনীতিতে সম্ভবত একটা নতুন নজিরই নিয়ে আসলেন।